আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একদম শুরু থেকেই শুরু করতে যাচ্ছি। আমি ধরে নিচ্ছি যে তোমরা কেউ এর আগ পর্যন্ত পদার্থবিজ্ঞান পড়ো নাই। মানে একদম শুরু থেকে আর কি। তো পদার্থবিজ্ঞানে আমরা কি পড়াশোনা করি, পদার্থবিজ্ঞান বলতে কী বা বোঝায়, আর কেনই বা এটা বিজ্ঞানের একটা আলাদা শাখা, অথবা এটা এমন কী বা শাখা যেখানে আমরা কি এমন আলাপ আলোচনা করব যাতে করে আমাদের এটাকে মানে আলাদাভাবে পড়তে হয়। তো এটা বোঝার জন্যে আমরা যদি একটু চিন্তা চেতনা করি, যেমন আমরা ক্লাস 8 পর্যন্ত যে ধরনের পড়াশোনা করলাম সেগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস অথবা যদি বিশ্লেষণ করি তাইলে কি পাই। ক্লাস 8 পর্যন্ত যেমন আমরা বিভিন্ন ধরনের বীজগাণিতিক সমস্যার সমাধান করছি, পাটিগণিত, তারপরে এক্সের মান বের করো, এই করো সেই করো, অনেক প্রবলেম সলভ করছি। হোক সেটা অঙ্ক, অঙ্কই মেনলি, আসলে অঙ্কের ব্যাপারটা আমি বলতে চাচ্ছি, বিজ্ঞান জাতীয় যে কোনো ধাঁধার সমস্যার সমাধান অথবা কোনো কুইজ আমরা যাই করি, পত্রিকায় অনেক সময় অনেক কুইজ টুইজ পাওয়া যায়, যত ধরনের পরিমাপ আমরা করছি সব কিছুর মধ্যে একটা জিনিস কমন হচ্ছে, আমরা কোনো না কোনো বিষয় পরিমাপ করছি। মানে কি, হয়তো এক্সের মান বের করছি, 4 আর 5 যোগ করে বলে দিছি 9 হয়েছে। আমরা আসলে মানে এই যে ক্লাস 8 পর্যন্ত আমরা আসলে কি পড়াশোনা করলাম হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মাপঝোঁক করছি, এইটা মাপছি ওইটা মাপছি, বিভিন্ন ধরনের মানে জিনিসপত্র মাপা লাগছে। তাইলে যখন আমরা 9-এ উঠলাম, আমরা সায়েন্স নিলাম, বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করলাম, এই জায়গায় আমাদের নতুন কিছু জিনিস এমন মাপঝোঁক করতে হবে যেই মাপঝোঁক আমরা আগে কখনো করি নাই। তাহলে ব্যাপারটা আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, ব্রড টার্মে যদি একটু বোঝাইতে চাই, তাহলে প্রথমে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে রাশি। বিষয়টা কি, রাশি কি, একটা শব্দ, সেটা হচ্ছে রাশি। এই যে আমি শব্দটা লিখলাম রাশি, এটা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে স্বাভাবিকভাবে যে সংজ্ঞা দেওয়া হয় আর কি, যে আমাদের এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সবই রাশি। যা কিছু পরিমাপ করা যায় সবই রাশি, আর যা পরিমাপ করা যায় না সেটা রাশি না। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ কাউরে মার দিল, যারে মারলো সে অনেক ব্যথা পাইল। এখন আমি যদি প্রশ্ন করি, তুমি যে ব্যথাটা পাইলা, কি পরিমাণ ব্যথা পাইছো? মানে অনেক তো, মানে বুঝছি অনেক, মানে অনেকটা কত ব্যথা, এটা তো ও ঠিক মাইপে দেখাইতে পারবে না। তাহলে যে ব্যথা, এটা মাপা যায় না, ফলে এটা রাশি না। এমন হইতে পারে মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, এই যে তাদের মধ্যে যে মমতা, মহব্বত, এইটা কি মাপা যায়? মানে এইটা কি স্কেল দিয়ে বা অন্য কোনো এমন কোনো মেজারিং মেশিন আছে নাকি যেটা দিয়ে যেটা তুমি মাপতে টাপতে পারবা? নাই কিন্তু। কারণ মমতা, মহব্বত এগুলা মাপা যায় না, মাপার কোনো ওয়ে নাই অ্যাকচুয়ালি। তারপরে আমরা বলতে পারি অনুভূতির কথা, যে কোনো ধরনের অনুভূতি, রাগ, হিংসা, বিদ্বেষ, এগুলা কিছুই মাপা যায় না। যেহেতু মাপা যায় না তাই এরা রাশি না। আর এই ভৌত জগতে এমন অনেক কিছু আছে যাদেরকে মাপা যায়, আমরা যে মাপবো এমন কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু মাপা যদি যায় তাইলে ও রাশি। কেমন বিষয়টা? আমি যদি বলি দৈর্ঘ্য মাপা যায়, দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্য মাপা যায়, চাইলে ওই যে ফিতা টিতা থাকে ওগুলা দিয়ে টুস করে মাপা যায়, তাহলে দৈর্ঘ্য একটা রাশি। কেন? কারণ মাপা যায়, যেহেতু মাপা যায় তাহলে একটা রাশি। তারপরে আমি বললাম মানুষের ভর কি মাপা যায়? মানুষের ভরও মাপা যায়, যেহেতু মাপা যায় তাহলে ভরও একটা রাশি। মানুষের ওজন মাপা যায়, তাহলে ওজন একটা রাশি। তারপরে বয়স মাপা যায়, বয়স, 1 বছর চলে গেল, জন্মদিন আসলো, হ্যান ত্যান মাপা যায়। সময় মাপা যায়, কয় সেকেন্ড গেল, কয় ঘন্টা গেল, তাহলে সময় একটা রাশি, দৈর্ঘ্য একটা রাশি,
প্রস্থ একটা রাশি, কারণ প্রস্থ মাপা যায়। প্রস্থ যদিও এক প্রকারের দৈর্ঘ্য, মাপা যায় তো নাকি, তাইলে একটা রাশি। তাইলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে আমরা ক্লাস 8 পর্যন্ত আসলে রাশি পরিমাপ করছি, বিভিন্ন ধরনের রাশি পরিমাপ করছি, এক্স এর মান বের করছি, হ্যান করছি, ত্যান করছি, এই পিতা পুত্রের বয়স কত, ওই একটা বানর পিচ্ছিল বাঁশের গাছ বেয়ে উঠে গেল, কতটুকু উঠতে পারবে, এই সবই তো আসলে আমরা মাপছি। যেহেতু মাপা গেছে, তাইলে এইটা একটা রাশি। এবার 9-এ যখন আমরা পদার্থবিজ্ঞান পড়া শুরু করব, আমরা এমন এমন রাশি মানে আমাদের মাপতে হবে, যেই রাশিগুলা এর আগে আমরা কখনো মাপি নাই। মানে বিভিন্ন ধরনের নতুন নতুন রাশি আমাদের মাপতে হবে, যেই রাশিগুলো আমরা এর আগে কখনো মাপি নাই। তাহলে আমরাই আসলে বুঝতেছি আমরা 9-এও ব্যতিক্রম কিছুই পড়বো না, মানে ওই আগের মতোই আমরা মাপঝুঁকি করব, মানে আমরা রাশি নিয়েই পড়াশোনা করব, কিন্তু এই রাশিগুলো হবে একটু নতুন রাশি, মানে এমন এমন রাশি যেই রাশিগুলোর সঙ্গে আমাদের আবার নতুন করে পরিচিত হতে হবে, যাতে করে আমরা এই রাশিগুলো মাপতে পারি। তাইলে প্রথম কথায় আসি যে রাশি যেহেতু বুঝে ফেললাম যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি, যেহেতু বুঝে ফেললাম বিষয়টা, তাইলে রাশির প্রকারভেদ সম্পর্কে আগে একটু দেখে ফেলি। রাশির প্রকারভেদ, এই শব্দটা আবার ঝামেলা আছে। রাশির প্রকারভেদ, রাশির ঝামেলা কি? ঝামেলাটা হচ্ছে আমরা যখন কোনো কিছুকে ক্লাসিফাই করতে চাই, কোনো কিছুর প্রকারভেদ করতে চাই, তখন একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে এক একজন এক একভাবে তার ক্লাসিফিকেশন করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, কি উদাহরণ দেওয়া যায়, ধরে নাও কেউ একটা পাখির ক্লাসিফিকেশন করতে চায়, পাখির ক্লাসিফিকেশন। একদল বলতে পারে পাখিকে আমরা রঙের ভিত্তিতে ভাগ করে ফেলি, রং, কালো রঙের পাখি, সাদা রঙের পাখি, হলুদ রঙের পাখি, নীল রঙের পাখি। এই যে সাদা, কালো, নীল রং, লাল, বিভিন্ন ধরনের রঙের পাখি, এই যে ক্লাসিফিকেশন করলাম, এটা কিসের ভিত্তিতে করলাম? এটা করলাম রঙের ভিত্তিতে। আবার একদল বলতে পারে যে না, আমরা রঙের ভিত্তিতে পাখি ক্লাসিফিকেশন করব না, আমরা করব হচ্ছে লিঙ্গের ভিত্তিতে। লিঙ্গের ভিত্তিতেও ক্লাসিফিকেশন অনেকে করতে পারে, পুরুষ পাখি, মহিলা পাখি। তারপরে আবার অনেকে বলতে পারে যে না, আমরা এইটাও চাই না, আমরা পাখিকে ক্লাসিফিকেশন করতে চাই হচ্ছে পাখি উঠতে পারে কি পারে না, এইটার ভিত্তিতে। কিছু কিছু পাখি আছে আমরা জানি উঠতে পারে, আবার কিছু কিছু আছে যে পাখি জাতীয় কিন্তু উঠতে পারে না, উট পাখি, পাখি তো কিন্তু উড়ে না তো ভাই। তাহলে এই যে উঠতে পারে কি পারে না, এইভাবে আবার ক্লাসিফিকেশন করতে পারি। মোদ্দা কথা হচ্ছে কেউ যদি পট করে জিজ্ঞেস করে বলো এটা কয় প্রকার, এর উত্তরই আসলে দেওয়াটা একটু টাফ, কারণ কিসের ভিত্তিতে কত প্রকার এইটা তো ঠিক বলা হয় নাই। তাইলে কেউ যদি প্রশ্ন করে যে রাশি কয় প্রকার, তাইলে আরেকটু প্রশ্ন উল্টো করা যায় যে আসলে কিসের ভিত্তিতে কত প্রকার। ঠিক একইভাবে আমরা যখন পড়বো এই যে রাশির প্রকারভেদ, ঠিক একইভাবে কেউ যদি বলে এই রাশি কয় প্রকার, তাইলে তো একটু ঝামেলা আছে যে রাশি কয় প্রকার কিসের ভিত্তিতে। যেমন আছে আমরা জানি দিকের ভিত্তিতে, মানে দিক মাপতে গেলে দিক লাগে কি লাগে না, এই ব্যাপারের ভিত্তিতে রাশি দুই প্রকার, ভেক্টর রাশি, স্কেলার রাশি, জানি আমরা এগুলা। সরি, জানি না, আমি ধরে নিছিলাম জানো কি, এই প্রথম পড়াশোনা করতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। রাশির প্রকারভেদ তাইলে আমরা যত বুঝলাম যে আমরা যখন পড়তে যাব তখন আমাদের বুঝতে হবে যে কিসের ভিত্তিতে। এখন আমরা রাশির যে ক্লাসিফিকেশন করব, এই ক্লাসিফিকেশনটা অনেকটা আমি যদি আমার ভাষা মতো বলি, বইয়ের ভাষায় যাই নেই, আমি আমার মতো মানে বলতেছি। যদি আমি বলতাম যে রাশির ক্লাসিফিকেশন কিসের ভিত্তিতে, তাইলে আমি বলতাম এটা হচ্ছে মানে মৌলিকতা, মৌলিকতার ভিত্তিতে। মৌলিকতা মানে কি বোঝাচ্ছি একটু দেখাই। মৌলিকতার ভিত্তিতে রাশি হচ্ছে দুই প্রকার। এক প্রকারের রাশিকে আমরা বলি মৌলিক রাশি, এবং আরেক প্রকারের রাশি হচ্ছে লব্ধ রাশি। আবার এর আরেকটা সুন্দর নাম রয়েছে, সেই নামটা হচ্ছে যৌগিক রাশি।
তাহলে আমরা যদি রাশিকে ক্লাসিফিকেশন করি যে মৌলিক নাকি যৌগিক, এই যে ভিত্তিটা, এই ভিত্তিটা যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ অথবা যৌগিক রাশি। জিনিসটা কি? মৌলিক রাশি হচ্ছে সেই সকল রাশি যাদের পরিমাপ করার জন্য কেন? কারণ রাশি মানেই পরিমাপ করতে হবে, রাশি তো সেই জিনিস যা পরিমাপ করা যায়। তাহলে মৌলিক রাশি হচ্ছে সেই সকল রাশি যাদেরকে পরিমাপ করবার জন্যে অন্য কোনো রাশির সহযোগিতা লাগে না, মানে ওকে নিজে নিজে ওকে ওর মাধ্যমেই পরিমাপ করা যায়, অন্য কোনো রাশির দরকার পড়ে না এই মৌলিক রাশিদের পরিমাপ করবার জন্য। আর লব্ধ রাশি বা যৌগিক রাশি হচ্ছে এমন সব রাশি যাদেরকে পরিমাপ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজনীয়তা পড়ে। এইটা ঠিক বুঝলাম না, একটু উদাহরণ দিয়ে বোঝাইলে খুব ভালো হতো। আমরা একটা উদাহরণে যাচ্ছি। প্রথম যে উদাহরণ দিতে চাই সেটা জানার জন্য আমাদের একটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে বেগ। বেগ কি? বেগ, এই বেগ শব্দটা শুনলেই কেমন যেন মনে হয় নড়াচড়া নড়াচড়া একটা ভাব চলে আসে, যে বেগ, বেগ কি নড়াচড়া করতেছে এমন কিছু একটা। কিন্তু পদার্থবিজ্ঞানে কিন্তু বেগের আবার একটা মানে নির্দিষ্ট ধরনের মানে একটা কি বলবো ডেফিনেশন আছে। ডেফিনেশনটা হচ্ছে, বেগের সংজ্ঞা হচ্ছে 1 সেকেন্ডে যে কোনো গতিশীল বস্তু 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব সে অতিক্রম করে তাকেই বলা হয় ওই বস্তুর বেগ। আবার বলি, একটা বস্তু 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করলো ওইটুকু দূরত্বকে আমরা বলবো ওই বস্তুর বেগ। কথার কথা, আমি যদি বলি একটা বস্তু 1 সেকেন্ডে 10 মিটার যায়, এই যে আমি বললাম 1 সেকেন্ডে 10 মিটার যায়, তাইলে ওই বস্তুর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। পার মানে কি? পার মানে আমরা সবাই জানি, পার মানে হচ্ছে প্রতি। যেমন আমরা অনেক সময় পার্টি টার্টি করি, বলি যে পার হেড 100, পার হেড 200 দিবা, মানে প্রতি মাথা পিছু অনুযায়ী তোমরা 200 করে টাকা দাও। তো পার মানে হচ্ছে প্রতি। তো আমি যখন বললাম 10 মিটার পার সেকেন্ড, এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 10 মিটার। ঠিক একইভাবে আমি যদি বলি যে একটা বস্তুর বেগ 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড, এর মানে কি? এর মানে হচ্ছে এই গতিশীল বস্তুটা পার সেকেন্ডে প্রতি 1 সেকেন্ডে 12 মিটার যায়। তাহলে বেগের সংজ্ঞা কার কার মাধ্যমে দেওয়া? বেগের সংজ্ঞাটা দেওয়া আসলে সময়ের সাথে, যে প্রতি 1 সেকেন্ডে একটা বস্তু কতটুকুনি দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি এবার একটু যদি বেগটা পরিমাপ করতে চাই, অ্যাকচুয়ালি যে আসলে বেগটা কীভাবে পরিমাপ করা যায়, আমরা যদি বেগটা পরিমাপ করতে চাই তাহলে আমাদের একটা প্রবলেম আমরা দাঁড় করাই। একটা প্রবলেম দাঁড় করাই কেমন? ধরে নেওয়া যাক এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটা এই জায়গায় সে প্রথমে স্থির ছিল, এই যে স্থির ছিল সাম্যাবস্থা, যাই হোক, এই যে বস্তুটা, এই বস্তু আমি বললাম এই জায়গা থেকে এই জায়গায় চলে আসলো, এবং এই যে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো, তার এই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 12 মিটার। আবার বলি, এই যে একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, মধ্যবর্তী দূরত্ব সে 12 মিটার অতিক্রম করলো, এবং এই 12 মিটার দূরত্ব সে অতিক্রম করলো কথার কথা 6 সেকেন্ডে। 6 সেকেন্ডে, তার মানে একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এই যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 12 সেকেন্ড, এবং এই 12 সেকেন্ড যাইতে তার লাগছে 12 মিটার আর কি। মানে একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তার এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12 মিটার, আর এই 12 মিটার যাইতে লাগছে 6 সেকেন্ড। আমার প্রশ্ন, বেগ কত? বেগ কত? তাইলে আমরা জানি বেগের সংজ্ঞাটা জানো কি? আমরা জানতাম বেগের সংজ্ঞা হচ্ছে 1 সেকেন্ডে
যতটুকু যাবে, 1 সেকেন্ডে যতটুকু যাবে ওইটাই হচ্ছে ওই বস্তুর বেগ। এখানে আমরা যেই ডাটা পাইলাম এই ডাটা অনুযায়ী একটা বস্তু 6 সেকেন্ডে যায় 12 মিটার, তাই না? এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, মধ্যবর্তী দূরত্ব 12 মিটার, আর অতিক্রান্ত দূরত্ব এই যে 12 মিটার, এটা হয়েছে 6 সেকেন্ডে। তাহলে আমরা বললাম 6 সেকেন্ডে সে যায় 12 মিটার। তাহলে আমরা যদি বেগ মাপতে চাই, বেগ মাপতে হয় 1 সেকেন্ডে কতটুকু যায়। তাহলে আমরা বলবো 1 সেকেন্ডে যায় 12 মিটার ডিভাইডেড বাই 6 সেকেন্ড। এই যে ভাগটা করি, ভাগটা যদি করি তাহলে উত্তর আসে 2 মিটার সেকেন্ড। যেহেতু ডিনোমিনেটরে নিচে আছে তাহলে এটা উপরে উঠলে ইনভার্স হবে। তাহলে 12 মিটার 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে আমরা বললাম 2 মিটার পার সেকেন্ড বস্তুর বেগ, এটা আমরা কেমনে বের করলাম? বের করলাম যে একটা বস্তু, আমাদের কাছে তথ্য দেওয়া ছিল একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে যায়, আর এই যে সে গেল আসলে 12 মিটার, আর এই 12 মিটার যাইতে তার সময় লাগছে 6 সেকেন্ড। তাইলে আমরা বললাম 6 সেকেন্ডে যায় 12 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় 12 ডিভাইডেড বাই 6 সেকেন্ড, সুতরাং 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে বস্তুটার বেগ, এই বস্তুর বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। এর মানে কি? মানে প্রতি সেকেন্ডে সে 2 মিটার করে গেছে। তাহলে 6 সেকেন্ডে কয় মিটার গেছে? অবশ্যই 12 মিটার। ঠিক আছে, এবার আমি যে বললাম এই যে বেগটা যে আমি মাপলাম, এখানে আমি আমার মনে হয় না যে আর উদাহরণ দিতে হবে। একই উদাহরণ 100 বার দিলে যে কোনো ফায়দা আছে, বিষয়টা কিন্তু এমন না। তারপরও আমি লাস্ট আরেকবার একটা উদাহরণ দিই। আমি যদি বলি একটা বস্তু 10 মিটার গেল, যে কোনো অবস্থা থেকে ধরে নিলাম, আপাতত কোনো প্রসঙ্গ বিন্দু ধরলাম না, ধরে নিলাম যে একটা বস্তু 10 মিটার গেল, আর এই 10 মিটার যাইতে তার হয়তো সময় লাগছে কথার কথা 5 সেকেন্ড। সে 5 সেকেন্ডে যায় 10 মিটার। আমার প্রশ্ন বেগ কত? আমি বলবো বেগ কত আবার? আমি জানি 5 সেকেন্ডে যায় 10 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে 10 ডিভাইডেড বাই 5, আই মিন 2 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানেও বস্তুর বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে এই যে ঐকিক নিয়মে যে অঙ্কটা করলাম, এইটা তো একটা সনাতনী পদ্ধতি। সনাতনী পদ্ধতি মানে অনেক ওল্ড একটা পদ্ধতি। এইভাবে যদি বারে বারে আমার বেগ বের করা লাগে এই যে এই ঐকিক নিয়মের মাধ্যমে, তাহলে তো ঝামেলা। সুতরাং আমি কি করতে পারি? আমি যদি একটু অন্তর্চক্ষু দিয়ে দেখি, তাহলে আমি বলতে পারি আরে এইখানে যখন আমার বেগ বের করতে বলছে, আমি এই যে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিলে বেগ পাইতাম। আবার এইখানেও দেখা যাচ্ছে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আবার বেগ পাইলাম। ফলে তো আমি বলতে পারি এতবার ঐকিক নিয়ম করার কোনো দরকার নাই। আমাদের যদি সময় দেওয়া থাকে, আমাদের যদি দূরত্ব, আপাতত দূরত্ব বলতেছি, যদিও এটা আসলে একটা সরণ মানে সরছে কতটুকু, সেই সরণটা আমরা পরে দেখবো। আপাতত আমাদের সেটা দেখার বিষয় না, দূরত্ব না সরণ। আমি আপাতত বলে রাখলাম এটা দূরত্ব, কথার কথা বলে নিলাম দূরত্ব, যদিও 9, 10 সব দূরত্ব সরণ সব একই। তো যদি বলা থাকে যে যদি আমাদের দূরত্ব দেওয়া থাকে, অথবা যদি আমাদের সময় দেওয়া থাকে, এবং আমাদের যদি বলে বেগ বের করতে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি না ইয়েভাবে, এই যে বেগ এটা হবে ওই আর ঐকিক নিয়মে, মানে ঐকিক নিয়মে গেলাম না, দূরত্বের একটা নাম আমি দিলাম, সেটা হচ্ছে সরণ। খুবই সুন্দর একটা নাম। সরণ নামটা সুন্দর এই জন্যে যে এখান থেকে আসলে ফিল করা যায় যে সরণ কি, মানে সরণ সরছে কতটুকু, এইভাবে মানে বোঝা যায় কিন্তু যে সরণ মানে সে কতটুকু সরে গেল আর কি। তাহলে বেগ হবে সরণ ভাগ সময়। এই সূত্রটা কোত্থেকে আসলো? এটা তো ঐকিক নিয়ম থেকে আনলাম, মাত্র দেখাইলাম যে এটা ঐকিক নিয়ম থেকে আসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি বেগটা মাপলাম, এই বেগটা মাপতে গেলে আমার অন্য দুইটা রাশি লাগতেছে। তার মধ্যে একটা হচ্ছে সরণ, আর একটা হচ্ছে সময়। কেন অন্য দুইটা রাশি লাগতেছে? মানে হ্যাঁ, সময় একটা রাশি, কারণ কি সময় মাপা যায়, সরণ একটা রাশি, কেন সরণও তো মাপা যায়। তাহলে বেগ আরেকটা রাশি,
এইটাও মাপা যায়। ফলে এখানে আছে মোটমাট 3টা রাশি। এই 3টা রাশির মধ্যে এই যে রাশিটা, বেগ রাশিটা, এই রাশিটা মাপতে গেলে অন্য 2টা রাশির প্রয়োজন পড়ে। আবার বলি, এখানে মোটমাট আছে হলো 3টা রাশি। বেগ একটা রাশি, সরণ একটা রাশি, এই যে সময় আরেকটা রাশি। এখানে মোটমাট আমি বলতে পারি 3টা রাশি দেওয়া আছে। কিন্তু এই 3টা রাশির মধ্যে এই যে রাশিটা, বেগ রাশিটা, এই বেগ রাশিটা মাপতে গেলে আমার কিন্তু অন্য 2টা রাশির সহযোগিতা নেওয়া লাগতেছে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে সরণ আর সময়ের সহযোগিতা নেওয়া লাগতেছে। কেন লাগতেছে? আমি যদি বলতাম বেগ বের করো, কিন্তু সময় দিলাম না, তাহলে বেগ বের করা যাইতো? যাইতো না। আমি যদি বলতাম বেগ বের করো, কিন্তু আমি কথা কথা সরণ দিলাম না, আমি সরণ দিই নাই, মানে ওই বস্তু গেছে কতটুকু আমি বলি নাই, বলছি বেগ বের করো। এটা মানে একটু কেমন এক গেল না, বুঝলাম না। আমি বেগ চাইছি, কিন্তু আমি সরণ দিব না। আমি বললাম সরণ আমি দিব না, তুমি বেগ বের করো বাবা, তুমি বেগ বের করো। তাইলে কেমনে বের করবো? কারণ বেগ বের করতে গেলে তো আমার সরণ লাগবে, মানে কতটুকু গেল সেটা আমার পরিমাপ করা লাগবে না? নাহলে আমি কেমনে বুঝুম যে বেগ কত? তাহলে বেগ এটা পরিমাপ করতে গেলে অবশ্যই আমার সরণ লাগে এবং সময়ও লাগে, 2টা একসাথে লাগে। খালি সময় দিলে, ওই সরণ দিলাম না তাইলে বেগ মাপা যাবে না, আবার ওই সরণ দিলাম সময় দিলাম না তাইলেও বেগ মাপা যাবে না। তাহলে আমি বলতে চাচ্ছি বেগ রাশিটা মাপতে গেলে অন্য 2টা রাশির প্রয়োজন পড়ে। তাহলে এই যে রাশিটা, এই রাশিটা একাই 100 না। এই বেগকে পরিমাপ করতে গেলে অন্য 2টা রাশির প্রয়োজন পড়ে। যেহেতু এই বেগকে পরিমাপ করতে গেলে অন্য 2টা রাশির প্রয়োজন পড়ে, এই কারণে বেগটা হচ্ছে একটা যৌগিক অথবা লব্ধ রাশি। এটা একটা যৌগিক অথবা লব্ধ রাশি। এখন আমি আবার বলি লব্ধ রাশির সংজ্ঞা কি। মানে শুরুর দিকে বলছিলাম যদিও, এখন আরেকবার বলি। লব্ধ রাশি বা যৌগিক রাশি সংজ্ঞা হইতেছে এমন সকল রাশি যাদের পরিমাপ করতে গেলে অন্য রাশির সহযোগিতা লাগে। যদি এমন কোনো রাশি পাওয়া যায় যে রাশি পরিমাপ করতে গেলে কারো দরকার পড়ে না, অন্য কোনো রাশির প্রয়োজন পড়ে না, তাহলে ওই রাশি হবে মৌলিক রাশি, মানে ও একাই 100। ঠিক আছে? তাহলে এবার আমরা কিছু তাহলে কিছু উদাহরণ দেখি। যেমন আমি যদি বলি সময়, এই সময় মাপতে গেলে কার প্রয়োজন পড়ে? কারো মানে অন্য কোনো রাশির প্রয়োজন পড়ে? নেভার। সময় ওই ঘড়ি দেখলেই সময় বলা যায় যে কয়টা বাজে, তাই না? তারপরে হচ্ছে তাহলে আমি মানে যে কোনো সময় কিন্তু আসলে আমি ঘড়ি দেখে বলতে পারি যে সময় মানে এখন কত, ঠিক মানে কয়টা বাজে। আমি বলতে চাচ্ছি যে তাহলে সময় এমন একটা রাশি যেটা মাপতে গেলে যে কয় ঘন্টা গেল না গেল অন্য কোনো রাশির প্রয়োজন আমার পড়তেছে না, তাই তো? তাহলে অবশ্যই সময় একটা কেমন রাশি? সময় একটা অবশ্যই মৌলিক রাশি। হ্যাঁ, সময় একটা মৌলিক রাশি। ঠিক একইভাবে তাহলে আমরা একটু মৌলিক রাশি যারা মানে পাওয়া যায় তাদের যদি একটা কি বলবো, যদি একটা লিস্ট করতে চাই, তাইলে আমরা কি কি দিতে পারি? আমরা দেখলাম সময়, এই সময় মাপতে গেলে অন্য কোনো রাশির প্রয়োজন পড়ে না। যেহেতু অন্য কোনো রাশির প্রয়োজন পড়ে না, এই কারণে সময় নিজে নিজেই একাই 100। তাহলে এটা একটা মৌলিক রাশি। এরপর আমরা চিন্তা করি ভরের কথা। ভর পরিমাপ করতে গেলে অন্য কোনো রাশির প্রয়োজন পড়ে না। ভর মানে এমনিতেই মাপা যায়। যেমন একটা ওয়েট মেশিন, কোনো একটা ওয়েট মেশিনের ওপর দাঁড়াইলেই বলা যায় যে ভর কত, তাই না? কত কেজি ভর। আমরা অনেক সময় জিজ্ঞেস করি, এই মিয়া তোমার ভর কত? 60 কেজি 70 কেজি। তাহলে এই যে সে তার ভর মাপছে, এটা মাপার জন্য কিন্তু ওই অন্য কোনো রাশির প্রয়োজন পড়ে নাই। সে একটা ওই ওয়েট মেশিনের উপর দাঁড়াইছে, মানে ওজন মাপার যে যন্ত্র আছে ওই যন্ত্রের উপর দাঁড়াইলেই বলা যায় যে আসলে ওজন আর ভর গোলায় ফেলতেছি, যদিও 2টা ভিন্ন জিনিস। তারপরেও মানে আপাতত বোঝার জন্য বলে রাখলাম যে মানে একটা মেশিনের উপর দাঁড়ালেই বলা যায় যে ভর কত। তাহলে আমরা দেখলাম ভর এমন একটা রাশি যেটা মাপতে গেলে কোনো অন্য কোনো রাশির প্রয়োজন পড়ে না। কাজেই ভর এটাও একটা মৌলিক রাশি। ঠিক একইভাবে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে কিন্তু আবার অন্য কোনো রাশির প্রয়োজন পড়ে না। যেমন আমি যদি বলি এই যে একটা বোর্ড দেখা যাচ্ছে, এই বোর্ডটা কত মিটার, এইটা পরিমাপ করতে গেলে আসলে কিন্তু অন্য কোনো রাশির প্রয়োজন পড়তো না। আমি একটা ফিতা নিতাম, ফিতা নিয়ে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত যদি একটা মাপ দিয়ে দিতাম, তাইলে এটা মাপা যাইতো।
যে আমি ওই পাশ ধরতাম, এই পাশ ধরতাম, ধরে দেখতাম যে আসলে কয় মিটার বা কয় ফুট হয়েছে, তাইলেই আমি বলতে পারতাম যে এইটা কয় মিটার। এই যে বলতে পারলাম, এটা মাপার জন্য কিন্তু আমার অন্য কোনো রাশির কাছে যাওয়া লাগে নাই। হ্যাঁ, কোনো না কোনো বস্তুর সাহায্যে আমি মাপছি, কিন্তু অন্য কোনো রাশির সাহায্যে যে তো আর মাপি নাই। তাহলে আমি বলবো দৈর্ঘ্য এমন একটা রাশি যেটা মাপতে গেলে অন্য কোনো রাশির প্রয়োজন পড়ে না, নিজে নিজে একাই মাপা যায়। তাহলে দৈর্ঘ্য একটা কেমন রাশি? দৈর্ঘ্য একটা অবশ্যই মৌলিক রাশি। এরপর তাপমাত্রা। তাপমাত্রা তো একটা রাশি নাকি, তাপমাত্রা তো মাপা যায়। এখন তাপমাত্রা কীভাবে মাপা যায়? অনেকের জ্বর হয়, জ্বর যখন হয় তখন তাপমাত্রা কেমনে মাপে? বলে বাবা মুখটা একটু হা করো, টুস করে একটা থার্মোমিটার, না মানে এই যে কাচের মতো দেখতে একটা জিনিস মুখে দেয়, তারপরে দেখে হ্যাঁ এটা কত, হুম তোমার জ্বর এত। এই যে বললো মানে এই যে জ্বর এত না আর কি, টেম্পারেচার বলে, যদিও ফারেনহাইটে বলে। তাহলে এই যে বললো যে কতটা তোমার টেম্পারেচার কত, শরীরের তাপমাত্রা কত, এই যে বলতে পারলো, এটা থার্মোমিটারের সাহায্যে মাপা যায়। থার্মোমিটারের সাহায্যে মাপা যায়, কিন্তু থার্মোমিটার নিজে তো কোনো মানে রাশি না, ওইটা একটা মিটার আর কি, মানে মাপার যন্ত্র, তাই না? তাইলে অবশ্যই আমি বলবো থার্মোমিটার, থার্মো মানেই কিন্তু তাপ, বাই দ্য ওয়ে। হ্যাঁ, তো থার্মোমিটার, তো ওই থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপা যায়। তাহলে আমি বলতে পারি তাপমাত্রাও অবশ্যই কেমন রাশি? মৌলিক রাশি। তাহলে আমরা আবার পাইলাম হচ্ছে তাপমাত্রা। এই তাপমাত্রাও একটা মৌলিক রাশি। আপাতত কয়টা রাশি পাইলাম? মানে পাইলাম 1 2 3 4। তাহলে এই যে 4টা রাশি পাইলাম, এই 4টা রাশি মৌলিক রাশি। আর নাই? আরও আছে। হ্যাঁ, তাইলে তো একটু ঝামেলা হয়ে গেল। কি আমরা কি সারা জীবন এই মৌলিক রাশি আর যৌগিক রাশি মুখস্থ করে যাব নাকি? না, মুখস্থ করতে হবে না। আমাদের ভাগ্য ভালো যে পৃথিবীতে মাত্র 7টা রাশি পাওয়া যায়, যারা হচ্ছে একমাত্র মৌলিক রাশি, বাদ বাকি সব রাশি হলো যৌগিক রাশি। আবার বলি, পৃথিবীতে মাত্র 7টা রাশি পাওয়া যায়, যেই 7টা রাশি হচ্ছে নিজে নিজে, মানে তাদের মাপতে গেলে অন্য কোনো রাশির প্রয়োজন পড়ে না, তারা হচ্ছে মৌলিক রাশি। বাদ বাকি যত রাশি পাওয়া যায় প্রত্যেকটা রাশি হচ্ছে কোনো না কোনোভাবে যৌগিক রাশি। সেই 7টা রাশি কি কি? 7টার মধ্যে কিন্তু 3টা অলরেডি বলা শেষ, সরি 4টা অলরেডি বলা শেষ। যে সময় একটা মৌলিক রাশি, ভর একটা মৌলিক রাশি, দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, তাপমাত্রা এইটাও একটা মৌলিক রাশি। এই যে 4টা বলে ফেললাম, 7টার মধ্যে 4টা তো বলেই ফেলছি, তাহলে আর কয়টা থাকে? অবশ্যই 3টা থাকে। তাহলে এই যে বাদ বাকি যে 3টা মৌলিক রাশি, এই 3টা মৌলিক রাশির সঙ্গে আমরা খুব একটা পরিচিত না, এই কারণে আমি এই 3টা বলি নাই। এখন বলতেছি, মানে এদের আমি আলাদা করে বললাম যাতে করে বোঝাইতে একটু সুবিধা হয়। সেই 3টার নামও একটু কেমন কেমন যেন। তার মধ্যে একটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, আবার অনেকে বলে বিদ্যুতিক প্রবাহ, ওই একই কথা, যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন। তড়িৎ প্রবাহ এইটা একটা রাশি এবং মৌলিক রাশি। কেন রাশি? তড়িৎ মাপা যায় না? তড়িৎ মাপা যায় না? মাপা যায় তো নাকি? এখন কেউ যদি আর্গিউ তোলে যে হ্যাঁ তড়িৎ আবার কেমনে মাপা যায়? আরে তড়িৎ মাপা যায় না, কারেন্টের বিল দিচ্ছ, তাই না? মানে কি একটা অবস্থা, বিল দিতে দিতেই তো অবস্থা খারাপ। এই যে কারেন্টের বিল দিতেছি, এই কারেন্ট কি মাপে নাই? তাহলে তড়িৎ কি মাপা যায় না? অবশ্যই তড়িৎ মাপা যায়, কিন্তু কিভাবে মাপে পরে দেখবো আমরা, যে তড়িৎ কিভাবে মাপে, কিন্তু মাপা যায় তো। যেহেতু এটা তড়িৎ প্রবাহ, মানে তড়িতের প্রবাহ কতটুকু এটা যেহেতু মাপা যায়, তাহলে এটা একটা রাশি। এবং কেমন রাশি? মৌলিক রাশি। এখন তুমি বলতে পারো আই নিড প্রুফ, আমার প্রমাণ চাই, এইটা আবার কেমনে মৌলিক রাশি হয়? নিজে নিজে মাপা যায় মানে? প্রমাণ দিব সামনে, যখন আমরা তড়িৎ প্রবাহ, চলতড়িতে যখন আমরা এইটা নিয়ে আমরা ডিসকাশন করব, তখন অবশ্যই আমরা সেটা দেখাই দিব যে তড়িৎ প্রবাহ মাপতে গেলে কিভাবে এটা মাপা যায়। ঠিক আছে? মানে এই তো পদার্থবিজ্ঞান, যে আমরা মাপবো তাপমাত্রা কিভাবে মাপা যায়, তড়িৎ প্রবাহ কিভাবে মাপা যায়, এই যে মাপযোগ, আবার সেই মাপযোগই করতে হবে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আগে আমরা মাপযোগ করতাম এমন এমন রাশি যেগুলো খুব মানে খুব ইউজুয়াল আর কি, আর এখন একটু আনইউজুয়াল কোয়ান্টিটি নিয়ে আমাদের ডিল করতে হবে। তাহলে তড়িৎ প্রবাহ একটা মৌলিক রাশি। এরপর সেটা হচ্ছে দীপন তীব্রতা। দীপন
ধুর, দীপন তীব্রতা, এইটা নামটা তো একটু অদ্ভুত, এই প্রথম মনে হয় শুনলাম। মানে ভাবটা এমন যে দীপন তীব্রতা, এটা আবার কি প্রথম শুনলাম আর কি। যাই হোক, দীপন তীব্রতা রাশিটা কেমন রাশি, এটা আসলে অনেকটা আলোর ইন্টেন্সিটি মাপে। আলোর ইন্টেন্সিটি মাপে তুমি বলতে পারো এইটা আবার কি হইলো, বুঝলাম না কিছু। আলোর ইন্টেন্সিটি মানে ক্যান্ডেলা দিয়ে প্রকাশ করা হয়। ধরো আমি বলি ধরো এইভাবে চিন্তা করো, ধরো একটা মোমবাতি আছে। এমন হয় যে ঝড়ের রাত, হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে গেছে, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, আমরা আবার অনেকে মোমবাতি জ্বালাই, ঝড়ের রাত মোমবাতি জ্বালাইছি, আবার চারপাশে মানে একদম বাতাস, ঝড়ো বাতাস উঠছে, আর মোমবাতি যাতে বন্ধ না হয় এই কারণে কি করতাম, হাত দিতাম ইয়েভাবে, তাই তো। তো চিন্তা করো, জাস্ট মনের চোখে চিন্তা করে নাও যে আমার হাতে একটা মোমবাতি, এবং এই মোমবাতি, এই যে মোমবাতি, মানে এই মোমবাতি যখন জ্বলে, আমরা যদি এইখানে মানে হাতটা রাখি, এই আগুনের একটা আভা আমার হাতের উপর পড়ে, হলদেটে একটা মানে একটা ছায়ার মতো কিন্তু পরে হাতে, হলদেটে একটা আভা পড়ে না, মনে হয় যে হাতে হলুদ হলুদ গোল্ডেন একটা ভাইব মানে চলে আসলো। এরপর এইটা আমি যত হাত থেকে দূরে নেব, যত দূরে নেই, আমার কেন যেন মনে হয় ওই ওই আভার যে মানে ইন্টেন্সিটি, মানে ইন্টেন্সিটি বলতে আমি বুঝাইতেছি, ভালো বাংলা ঠিক মাথায় আসতেছে না, তাই বলতে পারতেছি না। মানে ইন্টেন্সিটি বলতে প্রাবল্য, প্রাবল্য তো একটা কঠিন বাংলা হয়ে গেল, মানে ভালো বাংলা কইতে গিয়ে আরও কঠিন বানাই ফেলছি। মানে আমি ঘনত্ব, আপাতত ঘনত্ব চিন্তা করে নাও, যে যত আমি আলোটা থেকে হাত দূরে নেই, আমার এই হাতের ওপর ওই গোল্ডেন যে একটা আভা থাকতো, ওই আভাটা তত আবছা হয়, যত আমি দূরে যাই ততই আবছা হয়, আর যত কাছে আসি তত ঘন হয়। তাহলে আমি বলতে পারি না যে আলোর একটা তীব্রতা আছে, ওই সোর্স বা লাইট যেখান থেকে জ্বলতেছে, যত তার কাছে যাওয়া যায় তত ইন্টেন্সিটি বাড়ে, যত আমি দূরে যাব ইন্টেন্সিটি তত কমে। তাহলে এই যে বাড়ে কমে মাপা যাবে, তাহলে যেহেতু বাড়ে অথবা কমে তাহলে তো মাপা যাবে। তাহলে আমি বলতে পারি অবশ্যই দীপন তীব্রতা এইটা মাপা যায়। দীপন তীব্রতা হচ্ছে আলোর ইন্টেন্সিটির মতো, যে আলোর ইন্টেন্সিটি কত সেটা মাপা যায়। তাহলে দীপন তীব্রতা আরেকটা রাশি এইটা, এবং এমন রাশি যেটা একটা মৌলিক রাশি। এবং লাস্ট ওয়ান আমরা বলবো হচ্ছে মোল বা পদার্থের পরিমাণ। মোল এইটা হয়তো আমরা অনেকেই শুনছি, আবার হয়তো অনেকেই শুনি নাই। মোল অথবা পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, এই যে মোল, এইটা আরেকটা রাশি। এইটা ফিজিক্সে আমরা খুব বেশি মাপি না, এইটা আমরা সবচেয়ে বেশি এর প্রয়োগ দেখা যায় হচ্ছে কেমিস্ট্রিতে, যখন ওই পারমাণবিক ভরটার মাপা হয় তখন মোলের খুব একটা মানে ডিমান্ড আর কি আছে আর কি। তো মোল ব্যাপারটা কি, মোল ব্যাপারটা আসলে ঠিক এখন বোঝাইতে গেলে ক্লাস মাস শেষ হয়ে একদম মঙ্গল গ্রহে চলে যাওয়া লাগবো। এই মোলটা একটা বড় বিষয়, আমরা যদি সময় পাই কোনো একদিন অবশ্যই আমরা এই মোল বিষয়টা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করব। আপাতত আমরা মোল নিয়ে একটু হালকা ধারণা দিয়ে রাখি যে মোল বিষয়টা কি। মোল বিষয়টা হচ্ছে পদার্থের পরিমাণ, মানে কতটুকু পদার্থ আছে। যেমন আমি যদি বলি এই যাও বাজারে গিয়ে চাল কি বলি যে এক হালি লেবু কিনে নিয়ে আসো, তখন কি হয়, এক হালি লেবু আমরা কয়টা লেবু আনি, 4টা লেবু আনি। কেন 4টা আনলাম, যে 4টা আনছে তারা যদি প্রশ্ন করা হয় তুমি মানে তুমি 4টা লেবু কেন আনলা, তোমারে বলছি এক হালি লেবু আনছো, তুমি 4টা লেবু আনছো, সে বলবে আরে ভাই এক হালি মানে তো চায়, তাই না। আমি বলবো হ্যাঁ কথা ঠিক। এখন আমি যদি বলি তাহলে এক কাজ করো, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে 1 ডজন ডিম কিনে নিয়ে আসো, এখন কয়টা ডিম আনবা, 12টা। তাহলে আমি যদি বলি তাহলে ডজন কি, এটা ডজন 12 বোঝায়। তাহলে ঠিক একইভাবে আমি যদি বলি 1 জোড়া ডিম কিনে আনো, তার মানে কয়টা ডিম, 2টা। এই যে ডজন বলার সঙ্গে সঙ্গে 12 শব্দটা মাথায় ঝিনঝিন করে, জোড়া বলার সঙ্গে সঙ্গে 2 শব্দটা মাথায় ঝিনঝিন করে, হালি বলার সঙ্গে সঙ্গে 4 শব্দটা মাথায় ঝিনঝিন করে, তাই না। ঠিক একইভাবে মোল এইটা একটা নাম, এই নামটা নির্দিষ্ট একটা সংখ্যাকে ডিনোট করে, সেই সংখ্যাটা একটু বড় সংখ্যা, লিখতে গেলে অবশ্যই একটু ঝামেলাই মানে হয়ে যায়। 602
3, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 বিরাট বড় একটা সংখ্যা, এই যে বিশাল বড় একটা সংখ্যা। এইটা ঠিক কত? এটা 602 হেক্সিলিয়ন, 602 হেক্সিলিয়ন, বিশাল বড় একটা সংখ্যা। এই সংখ্যাটা যে কত বড়, এটা আসলে অনেক বড় সংখ্যা। আপাতত এই সংখ্যাটা যে কত বড় সেটার ফিল আমি আপাতত দিলাম না, তাহলে আমরা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাব। তো আমরা আসলে আমি যখন বলি এক হালি, তখন কিন্তু ওইটা 4কে বোঝায়। আমি যদি বলতাম এক ডজন, তখন ওই এক ডজন মানে 12টা। নট নেসেসারি যে 12টা শুধুমাত্র ডিমের ক্ষেত্রেই হবে, যে কোনো আমি বলতে পারতাম এক ডজন ইয়ানো কলম আনো, তাহলে 12টা কলম আনতা। আমি যদি বলতাম এক ডজন পেঁপে আনো, তাহলে 12টা পেঁপে আনতা। আমি যদি বলতাম এক হালি কলা আনো, তাহলে 4টা তুমি কলা আনতা বা 4টা কলম আনতা। ঠিক একইভাবে আমি যদি বলি এক মোল, এক মোল কলা নিয়ে আসো বা এক মোল ডিম নিয়ে আসো, মানে 602 হেক্সিলিয়ন পরিমাণের আমার ডিম নিয়ে আসতে হবে। এত ডিম পাওয়াটা একটু টাফ। সুতরাং এই গেল হচ্ছে আমাদের মূল ব্যাপারটা। তাহলে আমরা মানে যদি একটু এপিলগ টানি, যদি সারাংশ মারাংশ টান দিয়ে দিই, তাহলে আমি বলতে পারি যে আপাতত আমরা দেখছি রাশি হচ্ছে মেইনলি 2 প্রকার। রাশি কি? রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। এবার এই পরিমাপ করতে গেলে কিছু কিছু রাশি আছে যাদের পরিমাপ করতে গেলে অন্য রাশির আবার সহযোগিতা লাগে। যদি এমন হয় যে আমরা পৃথিবীতে বের হয়েছি রাশি পরিমাপ করতে, একটা রাশি পরিমাপ করতে গেছি, অন্য আরেকটা রাশির প্রয়োজনীয়তা আমার লাগছে বা অন্য আরেকটা রাশির আমার সহযোগিতা নেওয়া লাগছে, তাইলে আমি বলবো ওই রাশিটা হচ্ছে অবশ্যই একটা যৌগিক রাশি বা লব্ধ রাশি। লব্ধ রাশি। আর যদি এমন হয় একটা রাশি পরিমাপ করতে গেছি, আমার অন্য কোনো রাশির কোনো প্রয়োজনীয়তা পড়ে নাই, তাহলে আমি বলবো এই রাশিটা মাপতে গেলে অন্য কোনো রাশির প্রয়োজনীয়তা পড়ে নাই, সুতরাং এই রাশিটা একটা মৌলিক রাশি। তাহলে আমরা যৌগিক রাশি মুখস্থ করব না কেন? কারণ যৌগিক রাশির সংখ্যা বেশি, বেশি জিনিস মুখস্থ করে তো মানে কোনো লাভ নাই। আমরা এই 7টা মুখস্থ করবো। 7টা মানে এই পৃথিবীতে মোট 7টা মৌলিক রাশি পাওয়া যায়। এই 7টা মৌলিক রাশি মুখস্থ করব আর বলবো বাদ বাকি যত রাশি আছে সব হচ্ছে যৌগিক রাশি। তাহলে আমি বলবো সময় একটা মৌলিক রাশি, ভর একটা মৌলিক রাশি, দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, তাপমাত্রা একটা মৌলিক রাশি, দীপন তীব্রতা একটা মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ একটা মৌলিক রাশি, মোল বা পদার্থের পরিমাণ একটা মৌলিক রাশি। এই যে 7টা মৌলিক রাশি আছে, এই 7টা মৌলিক রাশি এগুলার মাধ্যমে অন্যান্য যত রাশি পাবো সব কিছু আসলে এগুলার মাধ্যমেই তৈরি করা হয়। কেন? কারণ কথাটা মনে একটু একটু মনে হয় জটিল কথা বলছি না, একটু বোঝাই। মানে যৌগিক রাশি যেন কি? যৌগিক রাশি হচ্ছে সেই সকল রাশি যাদের পরিমাপ করতে গেলে অন্য রাশির সহযোগিতা লাগে। তাহলে যৌগিক রাশি মাপতে গেলে আসলে আমার এই মৌলিক রাশি লাগবে, কারণ তারা কোনো না কোনোভাবে মৌলিক রাশি থেকেই আসবে, কারণ এর বাইরে আর কোনো মানে মৌলিক রাশি নাই। তাই তো? তাহলে আমি বলতে পারি যে আপাতত এই 7টা রাশি যদি আমরা ঠিকঠাক মতো ভালো মতো জানতে পারি, পৃথিবীর অন্য যত যৌগিক রাশি পাওয়া যাবে প্রত্যেকটা সম্পর্কে আমরা খুব ভালো একটা ধারণা নিতে পারবো। তাহলে আজকের এই ছোট্ট ক্লাসে আমরা কি শিখলাম? আমরা শিখলাম রাশি জিনিসটা কি, আমরা শিখলাম রাশির প্রকারভেদ জিনিসটা কি। প্রকারভেদ জিনিসটা কি শিখলাম? যে আসলে প্রকারভেদ বললেই হয় না, এটার একটা ভিত্তি লাগে। যেমন আজকে আমরা এটা দেখছি, আবার অন্যই আরেকদিন দিকের ভিত্তিতে দেখব। দিকের ভিত্তিতে মানে মানে দিক লাগে কি লাগে না, এই জাতীয় একটা ব্যাপার আছে। ওইটা আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব যে কিভাবে রাশির আরও বিভিন্নভাবে কিভাবে রাশিকে ভাগ করা যায়। ওগুলা দেখতে দেখতে আমরা আসলে পদার্থবিজ্ঞানের একদম গভীরের ভেতরে ঢোকার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের এই যে ছোট্ট একটা ক্লাস, এটা এই পর্যন্তই থাক। তাইলে আমরা যতটুকু বুঝলাম, আমরা যদি আবার আরেকটু সারাংশ টানি, আমরা বলবো কি কি দেখছি। যে আমরা দেখছি রাশি কি, খায়না মাথায় দেয়। তারপরে দেখলাম রাশি আসলে কয় প্রকার, বিশেষ একটা ভিত্তিতে অবশ্যই। এবং দেখলাম যে হচ্ছে মৌলিক রাশি কি, লব্ধ রাশি কি, এবং বেগ কেন একটা মৌলিক রাশি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার মনে হয় দু একটা যৌগিক রাশির উদাহরণ দিলে মনে হয় ভালো হতো। আমি মনে হয় দেই নাই না? দিছি তো মনে হয়। ওই যে বেগ বললাম না, বেগ বেগ একটা যৌগিক রাশি। মানে ওই 7টা রাশি বাদে যত রাশি পাওয়া যায় সবই আসলে যৌগিক রাশি। যেমন বেগ, তারপরে হচ্ছে ওজন, তারপরে হচ্ছে আমি বলতে পারি
যেমন ত্বরণ, বল, এই যে যত ধরনের রাশি আমরা ইন ফিউচার আমরা পরিমাপ করবো, এই প্রত্যেকটাই হচ্ছে যৌগিক রাশি। কারণ ওদেরকে মাপতে গেলে অন্য রাশির প্রয়োজনীয়তা পড়ে। তাইলে সুতরাং আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আরেকদিন অন্য কোনো লেকচারে।